জটিল হচ্ছে জ্বালানি পরিস্থিতি। ডিপো থেকে পাম্পে এলে মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে তেল। ফুয়েল কার্ডের নির্দেশনা মানছে না কেউ। সরকার নির্ধারিত দামে মিলছে না এলপি গ্যাস। ১৭২৮ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে ১৯০০ থেকে ২০০০-এ। ভোক্তা পর্যায়ে ক্ষোভ। দেশের সিংহভাগ জেলাতেই হামের প্রাদুর্ভাব। সোজা সংকটে গাদাগাদি করে চলছে মারাত্মক ছোঁয়াচে রোগের চিকিৎসা। প্রাণ গেল আরো ৪ শিশুর। এবং কিশোরগঞ্জে বাঁধ নির্মাণে দায়সারা কাজ। বেঁধে দেওয়ার সময় পেরিয়ে গেলেও উন্মুক্ত গুরুত্বপূর্ণ অংশ। ঝুঁকিতে হাওরের ফসল। স্বাগত ডিবিসি সারা বাংলায়। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। সাথে আছি তানিয়া হারুন। ক্রমেই জটিল হচ্ছে জ্বালানি পরিস্থিতি। ডিপো থেকে তেল পাম্পে আসার পরপরই শেষ হয়ে যাচ্ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ হতাশার ক্ষোভ নিয়ে ফিরে যাচ্ছেন। দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেল সংগ্রহের কার্ড বিতরণ করা হলেও তা মানছে না কেউই। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত মজুত থাকার দাবি করা হলেও সারা দেশের পাম্পগুলোতে তেলের জন্য হাহাকার যেন থামছেই না। অনেক ফিলিং স্টেশন সরবরাহের অভাবে বন্ধ, আর যেগুলো খোলা সেগুলো তো তেল নিতে গ্রাহকদের লম্বা লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেকে তেল না পেয়েই ঘরে ফিরছেন। ভোলায় ভুক্তভোগী চালকদের অভিযোগ, পাম্পগুলোতে সঠিক শৃঙ্খলা না থাকায় ভোগান্তি আরও বেড়েছে। জানা নেই ঠিক কখন তেল দেওয়া হবে। এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো টাইমই দেওয়া হচ্ছে না আমরা কয়টা বাজে তেলটা পাবো। আসা যাওয়ার জন্য যেরকম ফুয়েল দরকার সেটা তো আমরা পাচ্ছি না, আর যার কারণে আমাদের আসা যাওয়া বা চলাচলে মোটরসাইকেল চালানো খুবই অসুবিধা হয়। বেশিরভাগ পাম্পে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘুরেও মিলছে না জ্বালানি। এমন চিত্র দেখা গেছে নারায়ণগঞ্জ, লালমনিরহাট সহ দেশের প্রায় বিভিন্ন ফিলিং স্টেশনে। জীবিকা সংকটে পড়েছেন ভাড়ায় চালিত যানবাহন চালকরা। আমাদের জন্য বাইকের তেলটা খুবই এসেনশিয়াল। যে আমাদের এটা রুটি রুজির উপরে একটা হামলা পড়তেছে। সকাল থেকে দাঁড়ায় দুপুর পারে এখন বিকাল হইতেছে, কিন্তু কখন যে দিবে সেটাই আমাকে বলতেছে না। এদিকে বেশ কয়েকটি জেলায় জ্বালানি কার্ড ইতিমধ্যে বিতরণ করা হলেও গ্রাহকদের মাঝে তা মানার কোনো বালাই নেই। ফলে কোথাও সৃষ্টি হচ্ছে চরম বিশৃঙ্খলা। আর আমাকে যতটুকু দিচ্ছে আমি তেল দিচ্ছি। আমি কালকে রাত্র 4টা পর্যন্ত দিচ্ছি, পরশুদিন রাত্র 4টা পর্যন্ত দিচ্ছি। আমার যতক্ষণ পর্যন্ত মজুত থাকবে আমি তত মতো দেবো। তবে দেশজুড়ে জ্বালানি তেল মজুত ও কারসাজি বন্ধ করতে প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে। ইফতেসামুল গনি, ডিবিসি নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যের সংঘাতের দোহাই দিয়ে বরগুনায় কৃত্রিম ডিজেল সংকট তৈরি করেছে একদল অসাধু ব্যবসায়ী। জ্বালানি তেলের অভাবে গভীর সমুদ্রে যেতে পারছেন না লক্ষাধিক মৎস্যজীবী। সিন্ডিকেটের দৌরাত্মে 1 ব্যারেল বা 158 লিটার ডিজেলে অতিরিক্ত গুনতে হচ্ছে 2 থেকে 5,000 টাকা। এতে চরম বিপাকে জেলে ও ট্রলার মালিকরা। তবে অতিরিক্ত অর্থ দিলেই মেলে প্রয়োজনীয় ডিজেল। ঢেউয়ের তালে এসব ট্রলার নিয়ে সাগরে জেলেদের মাছ ধরার কথা থাকলেও বরগুনার বিভিন্ন খাল ও ঘাটে অলস নোঙর করে রাখা যন্ত্রচালিত এসব নৌযান। স্বাভাবিক সময়ে মাছ বিক্রি শেষে জেলেরা রসদ ও জ্বালানি নিয়ে আবারও সাগরে পাড়ি জমায়। তবে গেল কয়েকদিন ধরে বিভিন্ন দোকান ঘুরেও ট্রলারের জন্য ডিজেল পাচ্ছেন না তারা। তবে বাড়তি দাম দিলে ঠিকই মেলে জ্বালানি তেল। পাথরঘাটা থেকে সাগরে মাছ ধরতে একটি ট্রলারের জন্য 3 ব্যারেল ডিজেল কেনা হয়েছে 78,000 টাকায়। ব্যারেল প্রতি বাড়তি গুনতে হচ্ছে 6,000 টাকা। স্থানীয় প্রায় সব দোকানেই নেওয়া হচ্ছে বাড়তি দাম। আমরা যে দোকান থেকে বাজার নেই তারা বলছে যে তেল নাই, অথচ বেশি টাকা দিলে তেল আছে। তেল ব্যবসায়ীদের ঘরে মজুদ থাকাকালীনও আমাদের কাছ থেকে তারা বাড়তি টাকা নিতে আছে। যার যে চাহিদা মতোই তেল তারা দিচ্ছে, কিন্তু আমরা যখন কিনতে যাই তখন আমাদের আগে যে রেটটা ছিল তার থেকে 3,000, 4,000, 5,000 টাকা বেশি দিয়ে কিনতে হয়, আর বেশি না দিলে তেল নাই। বাড়তি দাম নেয়ার বিষয়ে অনেক বিক্রেতা মুখ না খুললেও কেউ কেউ সরবরাহ সংকটকে দায়ী করছেন। আপনার চাহিদা যা আছে আছেন, ঠিক আছে, আমি কি করব? তারা কইছে ভাই আমরা এই কটা দিয়ে আমি যাই। বেশি দামে জ্বালানি তেল বিক্রি বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মৎস্য বিভাগের। বিভিন্ন তেল মালিক, তেল ডিপো, যারা তেলের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী যারা আছেন, তারা একটা কৃত্রিম ডিজেল সংকট করে জেলেদেরকে ডিজেল দেওয়া থেকে বিরত রাখছে এবং অসাধু চক্রের পাল্লায় পরে যদি ডিজেলের দাম বাড়ায়
আমরা তার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের সহায়তায় সর্বোচ্চ ব্যবস্থা নিব। প্রতি সমুদ্র যাত্রায় আকার ভেদে একটি ট্রলারের 3 থেকে 20 ব্যারেল পর্যন্ত জ্বালানি তেল প্রয়োজন হয়। ডিবিসি নিউজ ডেস্ক। নড়াইলে জ্বালানি তেলের সংকট নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ খান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ফরহাদ, আপনি যে পাম্প স্টেশন আছেন সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন, আর জ্বালানি সংকট নিয়ে গ্রাহকরা কি বলছেন? নিশ্চয়ই তাদের সাথে কথা বলেছেন। হ্যাঁ তানিয়া, আসলে নড়াইলে তেলের সংকট চলছে দেশের অন্যান্য জায়গার মতোই। আমি যেখানে দাঁড়িয়ে আছি একেবারে নড়াইল শহরের প্রাণকেন্দ্র পুরাতন বাস টার্মিনাল চত্বরে। এখানে যে পান্না পেট্রোলিয়াম, এখানে আসলে দুদিন ধরে তেল নেই। শহরের যারা মোটরসাইকেল চালক সহ অন্যান্য যানবাহন চালক আছেন তারা আসলে ভোগান্তির মধ্যে আছেন। এছাড়া নড়াইলে মোট 10টি তেল পাম্প রয়েছে, সেই 10টি তেল পাম্পেও তেল সংকট চলছে। অর্থাৎ একটিতে তেল দিলে হয়তো আরেকটিতে দেওয়া হয় না, একই সঙ্গে তেল সরবরাহ কোথাও করা হচ্ছে না। এতে করে গ্রাহকদের চরম ভোগান্তি হচ্ছে। ভুক্তভোগীরা জানাচ্ছেন তাদের যে দাবি যে সব তেল পাম্পে যদি তেল সরবরাহ থাকতো বা একই সঙ্গে পাওয়া যেত তাহলে তেলের সংকট আসলে এতটা প্রকট আকার ধারণ করতো না। যে কারণে বিশেষ করে মোটরসাইকেল চালক সহ অন্যান্য যানবাহন চালক যারা আছেন তারা যেমন ভোগান্তিতে রয়েছেন, পাশাপাশি কৃষকরাও ভোগান্তির মধ্যে রয়েছেন। এখন বোরো ধানের একেবারে ভরা মৌসুম, এই ভরা মৌসুমে আসলে ঠিক মতন ডিজেল সরবরাহ অনেক জায়গায় কৃষকরা পাচ্ছেন না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তাদের চরম ভোগান্তি হচ্ছে, তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, পাশাপাশি তাদেরকে দিনে 2 লিটার করে তেল দেওয়া হচ্ছে। তা নড়াইল থেকে তেল সংকট নিয়ে এটা ছিল সর্বশেষ পরিস্থিতি। তানিয়া। ফরহাদ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দেশে অর্থনৈতিক চাপ ও জ্বালানি সংকট থাকলেও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড থেমে নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। দুপুরে লালমনিরহাটে বন্যা আশ্রয় কেন্দ্র উদ্বোধনের পর একথা বলেন তিনি। এ সময় আরো বলেন, জনগণের রায় নিয়ে সরকার গঠনের পর থেকেই দেয়া প্রতিশ্রুতিগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড, ইমামদের ভাতা প্রদান, কৃষক কার্ড বিতরণ এবং কৃষি ঋণ মওকুফের মতো জনবান্ধব সিদ্ধান্তগুলো দ্রুততার সাথে কার্যকর করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। আমরা যেহেতু জনগণের দ্বারা নির্বাচিত সরকার, সুতরাং জনগণের সকল কাজ করার জন্য এই সরকার আন্তরিক রয়েছে। করে মাননীয় প্রধানমন্ত্রী, আমার মনে হয় যে তার নেতৃত্বে বাংলাদেশ একটি আগামী দিনে সুন্দর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ আমরা করতে সক্ষম হব। হাম আক্রান্ত রোগী বাড়ছে কুমিল্লায়। উদ্বিগ্ন শিশুদের অভিভাবকরা। সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নাসির, কতজন হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন, আর এই বিষয়ে চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন সেই বিষয়টিও জানাবেন। 23 জন সন্দেহভাজন হাম রোগী কুমিল্লা স্বাস্থ্য বিভাগের কাছে এসেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এর মধ্যে 4 জন হাম রোগীর নিশ্চিত করেছে তারা যে 4 জনের শরীরে হাম আছে। তো কুমিল্লা এই বছরে 196 জন মোট হাম রোগী পাওয়া গেছে। এর মধ্যে আমরা যেটা স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে মোট 4 জন রোগী কুমিল্লা 3 জন রোগী কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে তারা সন্দেহজনক হিসাবে তাদেরকে ঢাকা পাঠানো হয়, সেখানে তারা 3 জন রোগী। আর কুমিল্লায় যেটি আমাদেরকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন যে কুমিল্লায় হামের যে প্রাদুর্ভাব সেই তুলনায় কুমিল্লা সংখ্যামুক্ত। তবে যেটি কুমিল্লার শহরাঞ্চলে হামের প্রাদুর্ভাব বেশি থাকলেও গ্রাম অঞ্চলে কম। তবে স্বাস্থ্য বিভাগ যেটি আমাদেরকে জানিয়েছেন যে হাম আক্রান্ত অর্থাৎ জ্বর হলে, শিশুদের জ্বর হলে তাদেরকে যেন স্কুলে পাঠানো হয়, এবং যেহেতু এটা সংক্রমিত রোগ, যেখানে জনসংখ্যা বেশি সেখানে আক্রান্তের সংখ্যাও বেশি হচ্ছে। এই জন্য স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার এবং বাচ্চাদের জ্বর হলে স্কুলে না পাঠানোর জন্য স্বাস্থ্য বিভাগ অনুরোধ করেছেন। আর জ্বর কিংবা অন্যান্য উপসর্গ দেখা দিলে সাথে সাথেই যেন তারা হাসপাতালে এসে চিকিৎসা নেন এবং চিকিৎসকদের পরামর্শ নেন। এছাড়াও টিকার বিষয়ে যেটি আমাদেরকে জানিয়েছেন, কুমিল্লায় টিকার কোনো সংকট নেই, পর্যাপ্ত পরিমাণ টিকা রয়েছে। শিশুদেরকে টিকা নেওয়ার জন্য অভিভাবকদেরকে স্বাস্থ্য বিভাগ অনুরোধ করেছেন। এবং
কুমিল্লায় স্বাস্থ্য বিভাগ বলেছে, যেটি আমাদেরকে জানিয়েছেন, তারা হাম যেই বর্তমান যে হামের সমস্যা চলছে, সেই সমস্যায় তারা মাঠে তৎপর রয়েছে। হাম টিকা দেওয়া এবং হাম রোগীদের চিকিৎসার জন্য তারা সকল প্রস্তুতি রেখেছেন। অর্থাৎ স্বাস্থ্য বিভাগ থেকে তারা সর্বাত্মক তাদের প্রস্তুতি রয়েছে। অভিভাবকদের সচেতনতা এবং মানুষের যেই স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য তারা অনুরোধ জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে হামের এই মুহূর্তের পরিস্থিতির খবর। তানিয়া। নাসির, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। টেকনাফের বাহার ছড়ায় যৌথ অভিযানে প্রায় 118 কোটি টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে। দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল 5টা হতে রাত 8টা পর্যন্ত টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে 2টি গুদাম তল্লাশি করে প্রায় 118 কোটি 10 লাখ টাকার 60 লাখ মিটার অবৈধ চর ঘেরা জাল, 40 লাখ মিটার কারেন্ট জাল ও 20টি বেহুন্দি জাল জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার কাউকে আটক করা সম্ভব হয়নি। কিশোরগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে উঠেছে অনিয়মের অভিযোগ। বেঁধে দেওয়ার সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি কয়েকটি গুরুত্বপূর্ণ বাঁধের কাজ। আর যেসব বাঁধের কাজ শেষ হয়েছে সেগুলোর মান ও স্থায়িত্ব নিয়েও রয়েছে প্রশ্ন। কোথাও কোথাও ধস নেমেছে বাঁধের অংশ। জোয়ার বা পাহাড়ি ঢলে হাওরের বড় ফসল তলিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন কৃষক। এটি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার সিংড়াহাওর উপপ্রকল্পের 17 নম্বর ফসল রক্ষা বাঁধের চিত্র। প্রায় 30 লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এই বাঁধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের কাজ এখনো বাকি। যেটুকু কাজ হয়েছে সেখানেও রোপণ করা হয়নি ঘাস। প্রশ্ন উঠেছে মান ও স্থায়িত্ব নিয়েও। হাওরের যেসব গুরুত্বপূর্ণ খাল দিয়ে জোয়ারের পানি ঢোকার শঙ্কা রয়েছে, সেসব খালের কয়েকটিতে এখনো কার্যকরভাবে বাঁধ দেয়া হয়নি। অভিযোগ কৃষকের। প্রতি বছর জায়গাতে ভাঙে আপনার এই জায়গার মধ্যে কোনো মাটি পড়ছে না। এই বছর বাঁধের কোনো খবরই নেই। আবারও তো অনেক জমি আছে, আমরা বৃষ্টিপাতায় নষ্ট হইতেছে। আর কোনো পানি ঢুকা জায়গা এটার কোনো ইতিহাস নেই। টিলা বৃষ্টি ক্ষতি হয়েছে, এখন যদি পানিও ঢুকে গিয়ে একবারে মরে যাবে। একই চিত্র সিংড়াহাওর উপপ্রকল্পের 18 নম্বর ফসল রক্ষা বাঁধেও। সেখানেও প্রায় 30 লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন বাঁধের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশে কাজ শুরু হয়েছে সবেমাত্র। সময়মতো কাজ শেষ না হলে এক রাতের পানিতেই শেষ হয়ে যেতে পারে সারা বছরের স্বপ্ন। সাধারণ একটা মাটি ফালা, এটা একটু ল্যাপটপ দিয়া সাইরালা আর মনে করে বাদ বাদ জ্বালাইছে। এই ফসলের উপরে আমাদের সব আশা ভরসা। এই ফসল মনে করেন যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের সব মনে করেন শেষ। কৃষকের বাধা, জমি সংক্রান্ত আপত্তি এবং কাজ দেরিতে বুঝিয়ে দেওয়ায় সময়মতো কাজ শেষ করা সম্ভব হয়নি দাবি কর্তৃপক্ষের। আমরা তো পুরোটাই মাটি ফালাইছি। আপনারা যদি বাজার থেকে মাথা বন্ধ দেখেন, দেখতে পারেন, সমস্যা নাই। আমরা পুরোটাই মাটি ফালাই আনছি, খালি শুধু এই জায়গাটা লইছি। জমিলার মাটি না দরকার আমরা দিয়েছি 1 কিলো, আর কিলো আমাদের গাড়ির সমস্যা দিছে। 10-12 দিন গাড়ি বন্ধ গেছে, নষ্ট হয়ে গেছে, আবার নির্বাচনে বন্ধ গেছে সপ্তাহ আনে। এই জন্য আমার কাজটা রেডি হয়েছি। অন্যদিকে মিঠামইন সদর ইউনিয়নের বড়হাওর উপপ্রকল্পের 12 নম্বর বাঁধেও মাটি তোলার অভিযোগ উঠেছে কৃষকের ফসলি জমি নষ্ট করে। এবার 100 কামলা খেত কাটে লাইছে শেষ। দেখো না অবস্থাটা কি করছে। বাপ কাল আমার দুইকের ক্ষেত্রে আমি জিহুতলে কি খাম কই। বান্দা বানছে যদি আমরা 1 মাস আগে লিখ দিত আমরা এটা ক্ষেত লাগাইলাম না। হারভেস্টার ডুহারের ক্ষমতা নাই। হারভেস্টার যদি গাড়ি আগলো মাথা করে না ডুহাই, ধানটা তো যাচ্ছে না উঠে। এদিকে বাঁধের কাজে ধীরগতির অভিযোগের পর পিআইসি কমিটির দায়িত্বশীল ব্যক্তিদের চিঠির মাধ্যমে শোকজ করেছে উপজেলা প্রশাসন। এই বিষয়ে পানি উন্নয়ন এক্সেন থেকে শুরু করে যারা আছেন এস্টিমেটটা তারা করেন। কারিগরি ব্যাখ্যা তো এটার ব্যাখ্যা আসলে আমার কাছে নাই। যেটা পাশ থেকে নেওয়ার কথা সেটা হয়তো পাশ থেকে নেয়, যেটা দূর থেকে ট্রান্সপোর্ট করার কথা সেটা দূর থেকে নেয়। এস্টিমেটটা না দেখে আসলে বলা যাবে না। বাঁধের নির্মাণ কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন সংসদ সদস্য। ফসল তলিয়ে গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। বাঁধের কারণে যদি জমি চলে যায় তাইলে কিন্তু আমি খুব সিরিয়াস হব, কাউকে ক্ষমা করব। এটা কিন্তু সবাই বলে দেও, আমার ফসল যাইতে পারবে না। হ্যাঁ, যদি যতটুকু বাদ দেওয়া তার উপর দিয়ে পানি যদি আইসা পড়ে, সেটা আমার কিছু করার নাই। জেলার 8 উপজেলায় 23 কোটি টাকা ব্যয়ে 144 কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। এর মধ্যে অসম্পন্ন 3টি বাঁধের ব্যয় ধরা হয়েছে প্রায় 1 কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক।
15 থেকে 20 লাখ মেট্রিক টন উদ্বৃত্ত আলুর সঠিক ব্যবহার ও ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার। পাশাপাশি সম্প্রতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষিদেরও পুনর্বাসন করা হবে। দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলার কানামুনি খাল উদ্বোধনের পর কথা জানান জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। আরও বলেন, সম্প্রতি আলু চাষে যে ব্যাপক ক্ষতি হয়েছে তার প্রধান কারণ হিসেবে ড্রেনেজ ব্যবস্থার ত্রুটিকে চিহ্নিত করা হয়েছে। খালগুলো সচল থাকলে চাষিরা ক্ষতির সম্মুখীন হতো না। এ সময় ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রী গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রতিমন্ত্রী। চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপ প্রবাহ। দুপুরে দেশের সর্বোচ্চ ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩১%। আবহাওয়া অফিস বলছে, বাতাসের আর্দ্রতা কম থাকায় গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে, ফলে স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটছে। শ্রমজীবী মানুষ বেশি ভোগান্তিতে। দুপুরে শহরের সড়কগুলোতেও মানুষের উপস্থিতি তুলনামূলক কম। এছাড়া শহরের বিভিন্ন জায়গায় সড়কের পিচ গলতে দেখা গেছে। চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল ইসলাম জানান, আগামী ৪-৫ দিন তাপমাত্রা আরও বাড়তে পারে এবং এই সময়ের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। সারথী থিয়েটারের ৩২ বছর পদার্পণ উপলক্ষে গাইবান্ধায় শুরু হয়েছে 3 দিন ব্যাপী মিলন কান্তি দে পালানাট্য উৎসব। অনুষ্ঠানের উদ্বোধন করেন আবৃত্তি শিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক আশরাফুল আলম। দারিয়াপুর হাটখোলায় আয়োজিত এই উৎসবে রয়েছে ঢাকার বঙ্গ থিয়েটারের পালানাট্য পরিবেশনা, রাজশাহীর গম্ভীরা, পুঁথিপাঠ, বিয়ের গীত, নৃত্য সঙ্গীত এবং গুণীজন সম্মাননা। বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছে উৎসবটি। কি বলে আমরা রূপসান পালা গাইয়া খেবার কথা শুনেছেন? অভিভাবক মানে আমি বুঝবো, দেশে আমি উৎসর্গ করলাম সময়টি নয়। নাটোরের প্রাচীন দীঘাপতিয়া রাজবাড়ি, যা আজ উত্তরা গণভবন নামে পরিচিত, দীর্ঘকাল ধরে ধারণ করে আছে উত্তরাঞ্চলের রাজকীয় ইতিহাস। বিশাল পরীক্ষা, কারুকার্য খচিত ইতালিয়ান গার্ডেন আর প্রাচীন সংগ্রহশালা দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। নাটোর শহর থেকে প্রায় ২.৫ কিলোমিটার দূরে ৪১ একর জায়গার ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শত বছরের পুরনো এই প্রাসাদের প্রতিটি ইটের ভাঁজে ভাঁজে যেন লুকিয়ে আছে প্রাচীন বাংলার রাজকীয় ইতিহাস। সপ্তদশ শতাব্দীর শেষ থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত ৭ প্রজন্মের রাজাদের আবাসস্থল হিসাবে পরিবেশিত হওয়ার জন্য এটিকে দীঘাপতিয়া রাজবাড়ি বলা হয়। ১৭৩৪ সালে নির্মিত এই প্রাসাদ ব্রিটিশ শাসনামলে বিদেশি রাষ্ট্রদূতদের অভ্যর্থনা জানানোর জন্য একটি আনুষ্ঠানিক স্থান হিসাবে ব্যবহৃত হতো। ১৮৯৭ সালের ১২ জুন প্রায় ১৮ মিনিট ব্যাপী এক প্রলয়ঙ্করী ভূমিকম্পে রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে রাজা প্রমোদনাথ রায় সম্পূর্ণ প্রাসাদ কমপ্লেক্সটি পুনর্নির্মাণ করেন। তিনি ১৮৯৭ সাল থেকে ১৯০৮ সাল পর্যন্ত ১১ বছর সময় ধরে বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও চিত্রকর আর দেশি মিস্ত্রিদের সহায়তায় রাজবাড়িটি তৈরি করেন। ১৯৭২ সালে সরকার প্রধানের উত্তরাঞ্চলীয় বাসভবনের মর্যাদা প্রদান করে এটিকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে এর সংগ্রহশালাটি। রাজপরিবারের ব্যবহৃত পালকি, প্রাচীন অস্ত্র, ঝাড়বাতি আর পাথরের ভাস্কর্য দেখে মুগ্ধ হন আগতরা। বিশেষ করে এর ইতালিয়ান গার্ডেন পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। শত বছরের পুরনো এই রাজবাড়ি শুধু একটি ভবন নয়, এটি বাংলার সমৃদ্ধ ইতিহাসের এক জীবন্ত দলিল। সঠিক রক্ষণাবেক্ষণ ও পর্যটন বান্ধব উদ্যোগ নেওয়া হলে এই উত্তরা গণভবন দেশের অর্থনীতি ও পর্যটন শিল্পে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। আশফিকুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। কক্সবাজারের পর্দা উঠেছে কিউট অষ্টম জাতীয় সার্ফিং টুর্নামেন্টের। শুক্রবার সকালে সৈকতের লাবণী পয়েন্টে বর্ণাঢ্য এই আসরের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় তিনি কক্সবাজারকে কেন্দ্র করে স্পোর্টস ট্যুরিজম গড়ে তোলার পরিকল্পনার কথা জানান।
নীল জলরাশির বুকে এক একটি সার্ফিং বোট যেন জলরঙের তুলি, কখনো বিশাল ঢেউয়ের সাথে মিতালি, আবার কখনো উত্তাল সমুদ্রকে জয় করার নেশা। কক্সবাজারের লাবণী পয়েন্টে এভাবেই ঢেউয়ের পিঠে চড়ে এগিয়ে চলেছেন লড়াকু সার্ফাররা। শত প্রতিকূলতা ডিঙিয়ে লোনা জলের এই যোদ্ধাদের লক্ষ্য এখন আকাশ ছোঁয়া। 2 দিন ব্যাপী এই আসরে পুরুষ ও নারী বিভাগে অংশ নিয়েছেন 70 জন দেশি সার্ফার। টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে লাল সবুজের প্রতিনিধিত্ব করা সার্ফারদের আনা হবে জাতীয় বেতন কাঠামোর আওতায়। যদি আপনারা দেশীয়ভাবে আন্তর্জাতিক পর্যায়ে আপনারাও যদি সাফল্য অর্জন করেন, আপনাদের ভিতর থেকেও কেউ হয়তোবা আমাদের সেই জাতীয় বেতন কাঠামোর আওতায় ক্রিয়া ভাতা আপনাদেরকেও প্রদান করা হবে। আমরা প্রত্যেকটি খেলাকে সমানভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। সার্ফাররা বলছেন, প্রশিক্ষণ আর সুযোগ পেলে আরো বিকশিত হবে দেশের সার্ফিং। ন্যাশনাল কম্পিটিশন হয়, আমরা চাই বাইরে যেন বাইরে কম্পিটিশন যেগুলো হয় এগুলোর মধ্যে অংশগ্রহণ করতে পারি। আমার মতে আমরা ভালো স্কোরিং করতে পারছি এবং আমরা এবারে যে প্রতিযোগিতা আমরা ভালো ফলাফল অবশ্যই বের করে আনতে পারবো। ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য, ওদের পাশাপাশি ওদেরকে একটু হেল্প করার জন্য আমরা এখানে আছি। কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতা পেলে সার্ফিং এর বৈশ্বিক মঞ্চে পদকের আসার কথা জানালেন ফেডারেশন সংশ্লিষ্টরা। এমন একটা স্পোর্টস যেটা কিন্তু অল্প খরচের নিজস্ব চেষ্টায় ভালো করা যায়। আমরা যেরকম ক্রিকেটে বাংলাদেশের সুনাম এনেছি, ইনশাল্লাহ আমরা সার্ফিং এর মাধ্যমেও কিন্তু আমরা বাংলাদেশের অনেক সুনাম নিয়ে আসতে পারবো। উদ্বোধন শেষে সার্ফিং এর জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। শরীফ ফারুকী, ডিবিসি নিউজ। ডিবিসি সারা বাংলা সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।